বুবু। হুম? রিমনের কথায় সেহেরের ধ্যান ভাঙতেই উত্তর দিল। বরে পারবো, চলো না। কি এই ভর দুপুরে? আর চাচি যদি জানে তাহলে তো দুটোরই অবস্থা খারাপ করবে। আরে জানবে না তো, চলো। আমি গাছে উঠে ঢিল মারবো আর তুমি টুকিয়ে তোমার ওড়নাতে বাঁধবে। চলো না বুবু, প্লিজ প্লিজ প্লিজ। ভাই, এভাবে চুরি করে খাওয়া ঠিক হবে না, প্লিজ জোর করিস না। এমনিতে এই গাছে আগে বড়ই ধরেনি, এই প্রথম বড়ই আসছে। প্রথম প্রথম চাচির কন ভাঙা কি ঠিক হবে? কেন হইব না? আইজ আমার তোগো লগে বড়ই চুরি কইরা খামু। দাদিমার কথায় সেহের চোখ বড় বড় করে পিছে ফিরল, অবাক হয়ে বলল, কি বলো কি তুমি দাদি, মাথা ঠিক আছে? এই বুড়ো বয়সে বড়ই চুরি করবা? ওই মাইয়া চুপ, সারাক্ষণ বুড়ি বুড়ি বইলা চিল্লাইবি না। আমরা শহরের বুড়ি না যে আমাগো গায়ে জোর থাকবো না। এহানো মনে মনে 30 বছরের জুয়ান ছোকরে। ইয়ে, দাদি তুমি থাকলে তো নাচতে নাচতে গাছে উঠবে। বুবু চলো, দাদি ঠিকই বলেছে, এখন এই সুযোগ। বলেই রিমন সেহেরকে টেনে উঠালো। এদিকে সেহের হাজার মানা করেও দাদি আর ভাইয়ের সাথে পারল না। সেহের দাদিমার সাথে নিজের ওড়না হাতে বিছিয়ে সামনে দাঁড়ালো। তার দাদিমা নিজের সাদা সুতির আঁচলটা হাতে বিছিয়ে সামনে বাড়িয়ে রাখলো। এদিকে রিমন খুব সহজেই গাছে উঠে গাছ কয়েকবার ঝাঁকি মারতে বৃষ্টির বেগে বড়ই পড়তে লাগলো। দাদিমা আঁচল বাড়িয়ে নিচ্ছে আর সেহের টুকিয়ে তো আবার ওড়না বাড়িয়ে দিচ্ছে। ঝাঁকি দেওয়া শেষে এবার রিমন ঢিল ছুঁড়া শুরু করলো। এতে বড়ই ঠুসঠাস করে মাটিতে পড়তে শুরু করলো। একড়া বড়ই তো দাদিমার ডান চোখ দিয়ে গিয়ে লাগলো। দাদিমার হাতে থাকা বড়ই ফেলে চোখে 2 হাত দিয়ে ও মাগো আল্লাগো বলে চেঁচিয়ে উঠল। দাদিমার চিৎকার বাসায় ভেতর থেকে শব্দ আসতে রিমন জলদি করে গাছ থেকে নেমে সেহেরের সাহায্য নিয়ে বড়ইগুলি লুকিয়ে ফেললো। এদিকে দাদিমার চিৎকার চেঁচামেচিতে চাচিমাও দৌড়িয়ে আসলো দাদিমার কাছে। চাচি অস্ফুট স্বরে বলে উঠল, কি হয়েছে মা, চিৎকার করছেন কেন? আর চোখে কি হয়েছে? দাদিমা চাচির কথায় উত্তর না দিয়ে রিমনকে ধমকানো সুরে বলে উঠল, ওই হতবাগা চোল, চোখ মেইলা দেহস না ঢিল কই মারস? এখন আমার হারাইয়া যাওয়া চোখ কি তুই ফিরাই দিবি? চাচিমা ভ্যাবা জায়গা খেয়ে গেল দাদিমার কথায়, অবাক হয়ে বলে, এসব আপনি কি বলছেন মা? কে আপনার চোখে ঢিল মারলো? এবার দাদিমা এতক্ষণে বুঝলো সে ঠিক কি কি বলে ফেলেছে। জিভাই যা সামান্য কামড় দিচ্ছে আমতা আমতা করে বলল, আরে ওই বেয়াদব, কাউরে কইছি বড়ই পারতে যাওয়া আমার চোখে ফেলাই পালাইছে। তুষার একের পর এক স্টেপ ভুল করছে তো আবার করার রোদে শুটিংয়ের জন্য বারংবার চেঁচিয়ে উঠছে। এদিকে সাদ হাত দুটো মুষ্টিবদ্ধ করে চুপচাপ তুষারের আজারা কাণ্ড দেখছে। শেষ বিকালে রোদের তাপ দেওয়ার জন্য কি সূর্যমামা বসে আছে? সাদের যে তুষারকে কি করতে মন চাচ্ছে সে নিজেও জানে না। সাদ চুপচাপ পায়ের ওপর পা তুলে বসে আছে আর এদিকে কবির সহ প্রডিউসার নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাদ একবারের জন্য তুষারের আশেপাশে ঘেঁষছে না। এদিকে তুষার যেন আরও রেগে আছে। এতক্ষণ এত কিছু করেও সে সাদকে নিজের আশেপাশে আনতে পারলো না। শেষে ওদের জোড়াজুড়িতে আবার শুটিংয়ে মনোযোগ দিল। শুটিং শেষ হলো রাত 7:30 নাগাদ। চা কফির ব্রেক চলছে এখন। 8:10 আবার নেক্সট শিডিউল শুরু হবে। সাত কফিতে চুমুক দিতে দিতে গ্রামের রাতের সৌন্দর্য দেখতে তখনই তার পাশে চেয়ার নিয়ে বসলো তুষার। সাদ তুষারের দিকে আর চোখে তাকালেও টু শব্দ করলো না। তুষার সামনের দিকে তাকিয়ে বলতে লাগলো, এত কিসের দাপট তোমার মিয়া? সাদ এবারও কিছু বলল না, যে এক মনে কফি খেতেই ব্যস্ত। এবার রাগ চেপে বসলো তুষারের। কি কথা কানে যায় না? হাউ ডিয়ার ইউ আমার মতো একজন সুপারস্টারকে অ্যাভয়েড করো? সুপারস্টার বানানোর ক্রেডিট কার্ড সেটা না হয় আগে চেক করিও, তারপর এসব কথা বলতে এসো। খুবই শান্ত গলায় কথাটা বলল সাদ। সাদের কথার মাঝে নেই কোনো রাগ আর না আছে কোনো ক্ষোভ। তুষার কিছুক্ষণ চুপ থেকে বলল, সে যারও ক্রেডিট হোক, আমি সেসব বলছি না। আমাকে অ্যাভয়েড করার মানে কি? দাপটটা একটু কম করে দেখাইও।
সাদ কফিতে এক লম্বা চুমুক দিয়ে মৃদু হেসে বলে, আমি দাপট দেখাই না, যে যেমন ব্যবহার পেতে যোগ্য আমি জাস্ট তাদের সেই ব্যবহারটা উপহার দিই। হ্যাঁ, এতটা বোকা নই যে শেষ বিকেলে কড়া রোদ বলবো। বলেই সাদ কফির কাপটা নিয়ে উঠে শেডের দিকে চলে যায়। আর তুষার, সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগে ফুঁসছে। এই লোকটার এত বড় স্পর্ধা, আমার সাথে এমন বিহেভ করেছে। ড্রামাটার ডিলটা না করতাম তাহলে এর উচিত শিক্ষা দিয়েই ছাড়তাম। টাকার শর্ত ছিল তাই এই নাটকে আসতে রাজি হয়েছি, আবার কিছু বলতেও পারছি না। তবে মিস্টার সাত বিন সাবরান, আমায় দুর্বল ভেবো না, আমি হেরে যাইনি। শিডিউল শেষ হলো রাত 11:30টায়। সকলেই বেশ ক্লান্ত টানা শুটিংয়ের কাজ করে। সাত গ্রামের এক সরাইখানা ঠিক করে রেখেছে, সেখানেই এই এক সপ্তাহ তাদের কাটাতে হবে। সকলে থাকলেও তুষার সেই রাতে বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। কাল তার শিডিউল দুপুরের দিকে, তাই তার তেমন একটা সমস্যা হবে না। এদিকে সাদ সরাইখানায় পৌঁছাতেই তার মামার কল পেল। হ্যাঁ মামা, বলো। বলছি তোর আশেপাশে আমি গোয়েন্দা ফিট করে রেখেছি। হোয়াট? বাট ওয়াই মামা? এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে। কমিশনারের থেকে ওই লোকটার খবরাখবর সব জেনেছি। লোকটা খুব একটা সুবিধার না, আর গ্রামের মানুষ তো, এদের ভরসা তো আমার একদমই নেই। তুই সাবধানে থাকিস। তোমার যেমন হুকুম। আচ্ছা, এখন রাখো, আমাদের রাতের খাবার সময় হয়েছে। ও আচ্ছা, তাহলে বাই, আর বেস্ট অফ লাক তোর শুটিংয়ের জন্য। মামা, আল্লাহ হাফিজ। বলেই সাদ ফোন রেখে দিল। সাদ ফোন রাখতেই কবির সাদের দিকে আসলো। সাদ শান্ত সুরেই প্রশ্ন করলো, কিছু বলবে? হ্যাঁ, খাবারটা? সকলের সাথে খাবো, আসো। ম্লান হেসে বলল সাদ। কবির খুশি হয়ে তার স্যারকে নিয়ে সরাইখানার পেছনে উঠোনে গেল। সেখানে বাবুর্চি দিয়ে রান্না করা হচ্ছে, আর বাকি কর্মচারীরা পাটি বিছিয়ে কথাবার্তা বলছে। অভিনেত্রী বা অভিনেতারা দেখা যাচ্ছে না, তাদের খাবার রুমে রুমে দিয়ে আসা হবে। সকল কর্মচারীরা সাদকে থেকে অত্যন্ত খুশি হলো। তাদের টিমে যে চা কফির দায়িত্বে থাকে, সাদ তার পাশেই বসলো। সেই বেচারার তো আনন্দের চোখে জল চলে এসেছে। ছেলেটা বেশি বয়স না, কম করে হলেও তার বয়স 16 থেকে 17 হবে। গরিব ঘরের ছেলেটা, তবে সাদি তার লেখাপড়া করাচ্ছে। লেখাপড়া করার মতো সামর্থ্যও তার নেই। বাবা মারা গেছে অনেক আগেই। মা আর বোনের জন্যই এই ছোট্ট বয়সে যুদ্ধ করতে নেমে পড়া। ছেলেটার নাম আজের। আজের ছলো ছলো দৃষ্টি নিয়ে বলল, স্যার আপনি আমার পাশে বসেন। হ্যাঁ, বসলাম। কেন, কোনো সমস্যা হচ্ছে? না সাহেব, কি যে বলেন। এভাবে সকলের সাথে বেশ ভালোভাবে আড্ডা হলো, খাওয়া হলো। পরের দিন মঞ্জুর আর সেহের কথা বলতে বলতে আসছিল। হঠাৎ আদুরে সেহের একটা সুন্দর বেলি ফুলের চারা দেখতে পায়। সেহের মঞ্জুকে সেখানে দাঁড়াতে বলে ছুটলো সেই চারার দিকে। তখনই সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। হাতের কবজি এবং হাঁটুর কিছু অংশ ছিলে গেছে। ছিলে যাওয়ায় জায়গাটা জ্বালা করায় সেহের চোখ মুখ কুঁচকে ফেলল। কারো কথায় ধ্যান ভাঙতেই সেহের চোখ খুলে সামনে থাকা আগন্তুকের দিকে তাকালো। শ্যামবর্ণের লম্বা সুঠামদেহী ছেলেটা, তবে তার চেহারার রাগ স্পষ্ট। রাগে তার কপালে একটাও রগও দেখা যাচ্ছে। তুষার কিছুটা হুঙ্কারে সুরে বলল, ম্যানারলেস বলে কিছু নেই, দেখো না এখানে শুটিং চলছে, এখন ধাক্কা দিছো, ক্ষমা না চেয়ে উল্টে থ মেরে বসে আছো। এত নাটক কেমনে করো? হ্যাঁ, ডিসকাস্টিং। এসব গাইয়ামি যে কোন খ্যাত থেকে উঠে আসে, গট ননসেন্স। সেহের তুষারের কথায় কোনো রকম অভিব্যক্তি না করে উঠে দাঁড়ালো। এরপর নিজের কামিজ ঝাড়তে ঝাড়তে বলে উঠল, দেখুন, আমি আপনাকে ধাক্কা দিইনি। আমি তো শুধু আমার পথ ধরে এগোচ্ছিলাম, আপনি নিজেই আমায় ধাক্কা দিয়েছেন। এই স্টুপিড মেয়ে, তুমি কি বলতে চাও আমি তোমাকে সেধে ধাক্কা দিয়েছি? এই ফিল্ম স্টার তোমাকে সেধে ধাক্কা দিবে? হাউ ফানি। নিজেকে কখনো আয়নে দেখেছো স্টুপিড মেয়ে? এই এক সেকেন্ড, আই থিঙ্ক তুমি আগে থেকেই প্ল্যান করে আসছো এই ফিল্ম স্টারকে নাকানি চুমানি খাওয়াবে বলে, রাইট? দেখো গাইয়া মেয়ে, আই হ্যাভ নো ইন্টারেস্ট অন ইউ, জাস্ট লিভ। তুষার, হোয়াট হ্যাপেন্ড? শুটিংয়ের মাঝে এভাবে অন্য একজনের সাথে ঝগড়া লাগলে কেন? সময় গড়িয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল রয়েছে? সাদের কথায় তুষার পিছে ফিরল।
তুষার পিছে ফেরার জন্য সাদ এবং সেহের দুজনের চোখাচোখি হয়ে গেল। সেহেরের চোখ দুটো দেখে সাদ যেন স্তব্ধ হয়ে গেল। তার সময়টা যেন থমকে গেছে কোনো একজোড়া ডাগর আখির মায়াতে। সাদ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কাজল ছাড়া এই চোখ জোড়ার দিকে। এই চোখ দুটোতে কৃত্রিমতার ছোঁয়া নেই, তবে সাদের এই মুহূর্তের মনে হচ্ছে এই কাজলতা শুধু এই চোখ জোড়াতেই মাধুর্যটা ফুটিয়ে তুলল। সাথে এক আকাশ মায়ার মেঘ তুলো। মুখোশ বাঁধার কারণে সাদ শুধু সেহেরের মায়াবী চোখ জোড়াই দেখতে পাচ্ছে, তবে তার জন্য এই চোখ জোড়াই এনাফ সাদকে তার মায়ার মোহনজালে আবদ্ধ করে ফেলতে। নিজের অজান্তেই তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সাদ জানে না এই কেমন অনুভূতি, তবে বিষয়টা সত্যি অদ্ভুত। হঠাৎ মেয়েটা দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর দেখা গেল আরেকটা মেয়ে সেই মেয়েটির পিছে দৌড়ে চলেছে। এই মেয়েটির যাওয়ার পানে এখনও সাদের দৃষ্টি স্থির। মায়ার বিষাক্ত জালে যে সে ফেসে গেল তা একদমই ঠাহর করতে পারছে না। কবিরের কথায় ধ্যান ভাঙতেই সে আবার নিজের কাজে মনোযোগী হলো। এদিকে সেহেরের বুকটা অগণিত ধুকপুক করেই চলেছে, থামার নাম নেই। কয়েক মিনিটের জন্য সে সেই গাছের নিচে দাঁড়ানো পুরুষটার দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিল। অত্যন্ত সুদর্শন সেই ছেলেটি। এমন সুদর্শন ছেলে সেহেরও জীবনে আগে কখনো দেখেনি। লম্বা সুঠামদেহী, চুল স্টাইল করে ব্রাশ করা, খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছিল। চাঁদের গায়ে যেন দাগ আছে, তার খোঁচা খোঁচা দাড়িতে যেন এই কথাটাই ফুটিয়ে তোলে। তবে দাড়ি না থাকলেও ছেলেটার চেহারাটিকে পানসে পানসে লাগলো। সানগ্লাসের জন্য চোখ দুটো দেখতে পারেনি সে। সেহের কিছু দূরে এসে হাঁপাতে লাগলো। মাঞ্জু সেহেরের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ফেলে এভাবে দৌড়ে এলি কেন? ওখানে কি শুটিং চলছিল? হ্যাঁ, আশেপাশে তো ক্যামেরা ট্যামেরা দেখলাম। আগে কেন বলিসনি? বলে কি ওই ছেলে আমায় অপমান করার সাহস পেত না? আর ওরা রাস্তা মাঝে শুটিং কেন করে? আরে আরে, আমাকে কি বলতে দিয়েছিলি? নিজেই তো সেদিকে গিয়েছিলি। তবে যাই বলিস, যে ছেলেটির সাথে ধাক্কা খেয়েছিলি সে তো ইয়া বড় ফেমাস হিরো। উফ বোন, আমার তো মন চাইছিল ওনার অটোগ্রাফ নিতে। ফেমাস না কচু, এর ব্যবহার তো অত্যন্ত খারাপ। এটা টাকার সাথে মানুষকে তুলনা করে, কি বিচ্ছিরি মুখের ভাষা। আমি নাকি তার জন্য ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? বড় বড় মানুষদের ব্যবহার যদি এমন নিচু স্বভাবের হয় তাহলে আমরাই বেশ আছি। এদের মতো উঠতে বসতে কাউকে কথা শোনাই না আমরা। বাহ, তাহলে তো বেশ। এতদিন যে নিজের বাড়িতে বাবা, সৎমা এবং ছোট বোনের অত্যাচার সহ্য করেছিস, সেগুলোর বিষয়ে তো কোনোদিন প্রতিবাদ করিসনি। সে অন্য ব্যাপার, ওরা ঘরের মানুষ, আপনজন। আমতা আমতা করে বলল সেহের। এরপর কথা ঘুরিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো। স্যার, আপনাকে ইদানিং আনমনে লাগছে কেন? মনে হয় যেন কোনো গভীর ভাবনায় ডুবে আছেন। সাদ থতমত খেয়ে কবিরের দিকে তাকালো। কবির জিজ্ঞাসু দৃষ্টিতে সাদের পানেই তাকিয়ে আছে, উত্তরের অপেক্ষায়। সাদ নিজেকে সামলে হালকা হেসে বলে, কবে দেখলে? আর এমন কেন মনে হলো? এই কয়েকদিন আপনাকে লক্ষ্য করছি। কিসের গভীর চিন্তা করেন স্যার? আমাকে কি বলা যাবে? তুষার বিষয় নিয়ে কারিব। ছেলেটা বড্ড অমনোযোগী এবং খিটখিটে টাইপ। আর এসব অকাজের কারণেই আমার শুটিংয়ের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যার তার সাথে আজে বাজে ব্যবহার, আমার কথা তো বাদই দিলাম। হিয়া নতুন কি এই অবস্থা যা প্রডিউসার ডিরেক্টরের পিছে দৌড়াতে হয়? টাকাই কেনা গেলাম পাচ্ছে নাকি? তবে যাই বলেন, আপনার ব্যবহারটা আমার সেই লাগে স্যার। তুষার ভীষণ নাকানি চুবামি খায়। আপনি যখন ওরে অ্যাভয়েড করেন তখন ওর মুখটা দেখার মতো হয়। আমার তো ইচ্ছে হাসতে হাসতে লুটিয়ে পড়তে। ওকে, বুঝলাম। এখন গিয়ে চেক করো শিমের মেকআপ ডাউন হয়েছে কিনা। ওকে স্যার, দেখছি। তখনই আজের স্বাদের জন্য কফি নিয়ে আসলো। স্বাদ মুচকি হেসে কফিটা নিয়ে মুচকি হেসে ছোট্ট করে ধন্যবাদ জানালো। আজের একটা তৃপ্তিময় হাসি দিয়ে সেই স্থান প্রস্থান করলো। স্বাদ কফিতে চুমুক দিতে দিতে কিছুক্ষণ আগের প্রতিটা ক্যামেরার রেকর্ড চেক করতে থাকলো। স্বাদের যেই সাইড পছন্দ হবে সে সেই ক্লিপটুকুই কাট করে সঠিক জায়গায় মতো বসিয়ে দিবে। এভাবে দেখতে দেখতে থমকে গেল একটা রেকর্ডে। তুষার পেছনের দিকে তা যাচ্ছিল।
তৎক্ষণাৎ এক মেয়ের সঙ্গে ধাক্কা খায় আর মেয়েটি নিচে পড়ে যায়। মেয়েটি আর কেউ নয়, সেই মায়াবতী। পড়ে যাওয়ায় ভুরু কুচকে চোখ বুজে খিচে রাখে। ক্যামেরাটা তুষারের দিকে ফোকাস করা ছিল বিধায় সেহেরের ভাবভঙ্গি বেশ ভালোভাবে দেখছে সাদ। অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছে সে এই মেয়েটার প্রতি, না চেয়েও পারে না মেয়েটিকে ভুলতে। সেই সময়ের পর থেকেই অনবরত মেয়েটার আখি জোড়া চোখের সামনে ভাসছে। হঠাৎ সাদের কি হলো সে জানে না। পাশে থাকা ভিডিও এডিটরকে বলে সে মেয়েটির ক্লিপটা নিজের পেন ড্রাইভে নিয়ে শুটিংয়ের রেকর্ড থেকে ডিলিট করিয়ে নেয়। এরপর সাদ সবটা একে একে মার্ক করতে ব্যস্ত হয়ে পড়ে। শিডিউল অনুযায়ী আবার তাদের শুটিং শুরু হলো। সেহের বাসায় গিয়ে জানতে পারে তার বাবাকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। ওদিকে নাকি জোহরা কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। সেহের কিছুই বলছে না, একদম চুপ। সেহেরের চোখে তার সেই নিকৃষ্ট দিনগুলো চোখে ভাসছে। তার কানে বাদ্যযন্ত্রের মতো বাজছে কবিরের অশ্লীল কথাগুলো। সেহেরের কিছু না বলে নিজের ঘরে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে বাথরুমে ঢুকে পড়ল গোসলের জন্য। বাথরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে রূপে এসে দেখলো দাদিমা আর রিমন বিছানায় বসে আছে, হাতে 2 প্লেট খাবারও আছে। সেহেরকে দেখে দাদিমা মুচকি হাসি দিয়ে বলে,